ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। তেহরানের লাইফলাইন খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। লেবাননেও আক্রমণ। দীর্ঘ যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। الإمام علي عليه السلام بيقول كفى بالأجل حارسا، يعني أنا محروس بالأجل لما بيجي الأجل। ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থানের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মিলবে $10 মিলিয়ন। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় 90% তেল রফতানি পরিচালনা করে। সরকারি স্থাপনা লক্ষ্য করেও আঘাত হানা হয়। লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষায় দীর্ঘ যুদ্ধের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠে আজাদি স্কয়ার, নবনিয়াদ সহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার হন। এছাড়া দেশটির নাবাতিয়ে শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছুক্ষণ পরপর ইসরায়েল জুড়ে বেজে উঠছে সাইরেন, আর সঙ্গে সঙ্গেই বাংকারে আশ্রয় নিতে ছুটছে মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 3টি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে। এবিসি নিউজ জানায়, ওয়াশিংটন এসব মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধ জাহাজে মোতায়েন করার কথা ভাবছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির বিষয়ে তথ্যদাতাকে $1 কোটি পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোস্তফা খামেনি সহ ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও এই তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি আইআরজিসির কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উদ্যোগটি ওয়াশিংটনের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচির অংশ, যার মাধ্যমে সন্ত্রাসবাদ বা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ইরানের নতুন কৌশল ক্লাস্টার বোমা। ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার বোমার ব্যবহার করে তেল আবিবে হামলা চালাচ্ছে তেহরান। এর লক্ষ্যই হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বেশিরভাগ মিসাইল 24টি বোমা বহন করতে পারে, তবে তাদের খোরমান শাহ মিসাইল বহন করতে পারে 80টি ক্লাস্টার বোমা। দিন যত গড়াচ্ছে, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ততই বাড়ছে। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশল অবলম্বন করছে ইরানের সেনারা। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ইরান ব্যবহার করছে ক্লাস্টার বোমা।
ইসরায়েলে হামলার ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। এর মূল লক্ষ্যই হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়া। বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য সাধারণ মিসাইলের চেয়ে এটি আলাদা। যখন ক্লাস্টার মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি আসে তখন এটির ভেতর থেকে ছোট ছোট বিস্ফোরক বোঝাই বোমা আকাশের খুব উপরে থাকা অবস্থায় বের হয়ে আসে। এরপর বোমাগুলো বৃষ্টির মতো নিচে বিস্তৃত এলাকার দিকে ছুটে আসতে থাকে। ইরানের বেশিরভাগ মিসাইল সাধারণত 24টি বোমা বহন করতে পারে, তবে তাদের খোরমানশার মিসাইল বহন করতে পারে 80টি ক্লাস্টার বোমা। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানানো হয়েছে বড় মিসাইলকে আটকানোর জন্য, ফলে ক্লাস্টার বোমার বিরুদ্ধে এগুলো খুব বেশি কাজ করতে পারে না। প্রতিরক্ষা মিসাইল ক্লাস্টার মিসাইলে আঘাত হানলেও এটি থেকে ইসরায়েলে আয়রন ডোম এমন ছোট ছোট বোমা আটকাতে পারে, কিন্তু ইরানের ক্লাস্টার বোমাগুলো খুবই দ্রুত বেগে আসে এবং এগুলো অত্যন্ত ছোট, ফলে আয়রন ডোমও এই বোমাগুলো ধ্বংস করতে হিমশিম খায় বলে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। যদিও ক্লাস্টার বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, কেননা এগুলো ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা পাকিস্তানের। তেল ডিপো সহ সামরিক ঘাঁটিতে আঘাত, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবান সরকারের। ইরাকের আকাশে বিধ্বস্ত হওয়া মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কাজ কি, দাম কত, তাই নিয়ে এবারের প্রতিবেদন। KC-135 উড়োজাহাজ যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কার উড়োজাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্যবস্তু অনেক দূরে হলে যুদ্ধবিমান বা বোমারু বিমানগুলোকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে এগুলো সচল রাখে। আকাশে জ্বালানি নেয়ার প্রক্রিয়া বেশ জটিল। ট্যাঙ্কার উড়োজাহাজ থেকে একটি নল বের করে নিচে নামিয়ে দেওয়ার আগে অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানকে ট্যাঙ্কারের খুব কাছ দিয়ে উঠতে হয়। যুদ্ধবিমানের পাইলট তখন নলের দিকে এগিয়ে যান এবং ট্যাঙ্কারের নিচের আলোক সংকেত অনুসরণ করে নিজের অবস্থান এমনভাবে সমন্বয় করেন যাতে নলটি যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হতে পারে। সংযোগ স্থাপিত হওয়ার পর জ্বালানি স্থানান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগে। পুরোটা সময় যুদ্ধবিমানটি বড় ট্যাঙ্কার থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে অবস্থান করে। শত্রুর নজর এড়াতে অনেক সময় জ্বালানি নেয়ার এই মিশনের সময় উড়োজাহাজের সব আলো নেভানো থাকে। সাধারণত একটি KC-135 বিমানে 3 জন ক্রু থাকেন। মার্কিন বিমান বাহিনীর তথ্য মতে এয়ার মোবিলিটি কমান্ডের বহরে এ ধরনের প্রায় 400টি ট্যাঙ্কার বিমান রয়েছে। গণমাধ্যমের তথ্য মতে 60 বছরেরও বেশি সময় ধরে এই উড়োজাহাজ মার্কিন বিমান বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বৈশ্বিক সামরিক অভিযানে সহায়তা দিচ্ছে। তথ্য বলছে 1998 অর্থ বছরের স্থির ডলারের হিসাবে প্রতিটি KC-135 উড়োজাহাজের উৎপাদন খরচ প্রায় $3,96,00,000। উড়োজাহাজটি তৈরি করে বোয়িং কোম্পানি। বর্তমানে নতুন করে আর তৈরি না করে এসব উড়োজাহাজকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জুড়ে পালিত হয়েছে আল কুদস দিবস। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতি সমর্থন জানান লাখো মানুষ। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন সাধারণ ইরানিরা। এদিকে সমাবেশ চলাকালেই তেহরানের ফেরদৌসি স্কয়ারের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত হন। জ্বলছে মার্কিন ও ইসরায়েলি পতাকা। স্থানীয় সময় শুক্রবার ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন লাখো মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে মুখর হয় শহরটি। আল কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। রাজধানী শহর বাদেও ছোট বড় বিভিন্ন শহরে বিশাল জনসমাবেশ হয়েছে। সমাবেশ চলাকালেই তেহরানের ফেরদৌসি স্কয়ারের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে ইরানিরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। 1979 সালে ইরানে প্রথম পালিত হয় দিবসটি। ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দখলদার ইসরায়েল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই দিবস পালন করা হয়। এই দিনটি মুসলিম উম্মার ঐক্য, ফিলিস্তিন মুক্তি ও জায়নবাদ বিরোধী আন্দোলনের একটি বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ।
আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ অন্তত ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির একটি জ্বালানি তেলের ডিপোয় এই হামলা চালানো হয়। এছাড়া হামলা হয়েছে কাবুল, কান্দাহার, পাখতিয়া প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গায়। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার দেশটির কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠান ও জ্বালানি তেলের ডিপোয় হামলা চালানো হয়। এছাড়া রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশেও হামলা হয়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি তেলের ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজে তেল সরবরাহ করা হয় বলে জানান তিনি। এখান থেকে জাতিসংঘের উড়োজাহাজও তেল নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই পাকিস্তানের এ হামলা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে বলেও উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কান্দাহারে তেলের ডিপোয় হামলার কথাও স্বীকার করেছে তারা। গেল মাসেও সংঘাতে জড়িয়েছে দেশ দুইটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত অন্তত 5। খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম প্রবেশে বাধা। মানবিক বিপর্যয় চরমে। আন্দোলনের সরকার পতনের পর নেপালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি বা আরএসপি। দেশটির নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক র্যাপার ও মেয়র বলেন্দ্র শাহ। মাত্র 2টি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কয়েক দশকের মধ্যে একক কোনো দল হিসেবে সবচেয়ে বড় জয় পেয়েছে আরএসপি। নিজের শক্ত ঘাঁটিতেও বলেন্দ্র শাহের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যাদের হাত ধরে নেপালের রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে, সেই তরুণদের কাছেই ক্ষমতা তুলে দিয়েছে দেশটির ভোটাররা। সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি বা আরএসপি। সরাসরি নির্বাচনে 165টি আসনের মধ্যে আরএসপি 125টি আসনে জয়লাভ করেছে। সমানুপাতিক ভোট বা পিআর পদ্ধতিতে আরও 57টি আসন নিশ্চিত করেছে বলেন্দ্র শাহের দলটি। 275 সদস্যের পার্লামেন্টে দলটি পেয়েছে 182টি আসন। যদিও 2/3 সুপার মেজরিটির জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে 2 আসন কম পেয়েছে তারা। তবুও কয়েক দশকের মধ্যে একক কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় বিজয়। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরায় এক বিবৃতিতে জানান, নতুন সরকার গঠনে এখন সময় লাগতে পারে প্রায় 1 সপ্তাহ। নির্বাচনের ফল অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে নেপালি কংগ্রেস, তাদের আসন সংখ্যা মাত্র 38টি। তৃতীয় হয়েছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল, পেয়েছে 25টি আসন। প্রায় 1,90,00,000 ভোটারের মধ্যে প্রায় 60% ভোটার অংশ নেন নির্বাচনে। এবারে নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন ইউএমএল তৃতীয় স্থানে নেমে গেছে। এমনকি নিজের শক্ত ঘাঁটিতেও বলেন্দ্র শাহের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ওলি। নেপালি কংগ্রেসের নেতা গগন থাপাও হারিয়েছেন নিজের আসন। এই জয়ের ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আরএসপি নেতা বলেন্দ্র শাহ। 35 বছর বয়সী এই নেতা আগে র্যাপার হিসেবে পরিচিত ছিলেন, পরে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি কাঠমান্ডুর মেয়র। রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। গাজার উত্তরাঞ্চলে 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই দিন গাজায় ইসরায়েলি হামলায় 1 শিশু নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, গেল 2 দিনে সীমিত আকারে জ্বালানি ছাড়া অধিকাংশ ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশের অনুমতি পায়নি। উত্তর গাজার আবাসিক এলাকায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে তারা জানায়, সেনা টহল দেওয়ার সময় ওই 4 ব্যক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়।
একই দিন উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটি ও উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির পরও এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকট বেড়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, গেল 2 দিনে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালুম সীমান্তে পাঠানো ত্রাণবাহী কোনো ট্রাকই প্রবেশের অনুমতি পায়নি। এতে উপত্যকায় খাদ্য, ঔষধ ও জরুরি সরঞ্জাম সহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে গাজায় আগে থেকেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই 30 দিনের জন্য রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উপদেষ্টা। কিছুদিন আগেও রুশ তেল কেনা নিয়ে ঘোর আপত্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার তেল আমদানি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত, তুরস্কের মতো বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে হু হু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আনতে সেই রাশিয়ার দরজায় কড়া নাড়তে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর তেল বিক্রির ওপর দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ ভাসমান জাহাজে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ এবং বিক্রির অনুমতি দিয়ে একটি অনুমোদনপত্র জারি করে। এই অনুমোদনপত্র অনুযায়ী 12 মার্চের আগে যে পরিমাণ রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে তোলা হয়েছে তা আগামী 11 এপ্রিল পর্যন্ত সরবরাহ ও বিক্রি করা যাবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, পদক্ষেপটি স্বল্পমেয়াদী এবং রাশিয়ার জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা সৃষ্টি করবে না। তেলের বাজারে এই স্বল্পমেয়াদী প্রভাব সত্ত্বেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও ভোক্তাদের জন্য এটি লাভজনক হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন, বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রুশ তেলের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র এই কঠিন সত্যকে মেনে নিতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে মধ্যপ্রাচ্যে সংঘাতে কেবল 2 সপ্তাহে 600 কোটি ইউরো আয় করেছে মস্কো। এই আয় মূলত মার্চে তেলের দাম ও রপ্তানি রাজস্ব বৃদ্ধির কারণে এসেছে, যেখানে প্রতিদিন গড়ে 50 কোটি ইউরো আয় করেছে রাশিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। তাদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্যচিত্রের রিপোর্ট। মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে একটি নির্মাণ কোম্পানির কোয়ার্টারে থাকতেন 36 জন প্রবাসী বাংলাদেশি। শুক্রবার ভোররাতে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডার। এ সময় দগ্ধ হন কয়েকজন। স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই কয়েকজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসক। বাকিদের দ্রুত রাজধানী মালেতে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে আছেন লক্ষ্মীপুরের তাজউদ্দিন ইসলাম, ভোলার মোহাম্মদ রবিন মোল্লা, হবিগঞ্জের মোহাম্মদ সদর আলী, বগুড়ার মোহাম্মদ নুরুন্নবী সরকার এবং নরসিংদীর শফিকুল ইসলাম। এছাড়া সুনামগঞ্জের জামাল উদ্দিন এবং কুমিল্লার সাদ্দাম হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। 5 জনের মৃত্যুতে শোকাহত প্রবাসী বাংলাদেশিরা। যে যেমনি আওয়াজ পাইছে উঠছে, লাফায়া উঠছে, ওঠার পরে যে উঠতে পারছে এই দিক দিয়ে দরজা দিয়ে বাড়িয়ে গেছে। এক রুমে লোক থাকতো 13 জন, এতে 5 জন লোক সাথে সাথে মারা গেছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। যে সকল প্রবাসী ভাইরা এখানে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ করেছি, তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আহতদের খোঁজ নিতে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাই কমিশনের একটি প্রতিনিধি দল সহ মালদ্বীপ প্রশাসনের একটি বিশেষ টিম দ্বীপটিতে অবস্থান করছে। সময় সংবাদ, মালদ্বীপ।
দক্ষিণ কোরিয়ার বাংলাদেশে অধ্যুষিত শহর আনসান অনুষ্ঠিত হয়েছে ইপিএস বাংলা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল। স্থানীয় সময় রোববার আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এতে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত সহ মোট 4 ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। মোট 50 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের প্রাইজ মানি, গিফট ও সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। প্রবাসে বসবাসরত মুসলমানদের মাঝে সম্প্রীতি ও পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। দেশটির প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। এবারও ইতালিতে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার পালিত হলো জুমাতুল বিদা। খ্রিস্ট ধর্মের আদিভূমি হলেও দেশটিতে রয়েছেন প্রায় 25 লাখ মুসলিম। জুমাতুল বিদায় শত শত মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এক জামাতে স্থান সংকলন না হয় প্রায় প্রতিটি মসজিদে আয়োজন করা হয় একাধিক জামাত। অনেক জায়গায় মাঠেও অনুষ্ঠিত হয় জুমার নামাজ। প্রতিটি মসজিদে বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেনিসে গ্রান্ড মসজিদে জুমাতুল বিদা আদায় করলাম। সমগ্র মুসলিমবাসীর জন্য দোয়া এবং বাংলাদেশের জন্য দোয়া। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে রোজার শেষ জুমা, আমরা এখানে বড় একটা মাঠে নামাজ পড়ি, অনেক আনন্দ ভোগ করছি। শুক্রবার নামাজ একসাথে হাজার মুসল্লির মাঝে একসাথে অংশগ্রহণ করেছি। এখানে আজকে মূলত আজকে দেশ এবং প্রবাসে সমগ্র মুসলিম জাতির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের কামিয়াবি করেন। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে ইতালি, বাংলাদেশ সহ গোটা মুসলিম জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ, ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটিতে ছুটি না থাকায় অনেকেই কর্মস্থল থেকে 2-3 ঘন্টা ছুটি নিয়ে নামাজ আদায় করেন। জুমাতুল বিদা স্মরণ করিয়ে দেয় রহমত, মাগফিরাত ও নাজাতের রমজান মাস শেষের পথে। তাই বাকি দিনগুলোতেও ইবাদত বন্দেগী, জাকাত, দান খয়রাত ও মানব কল্যাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছেন মুসল্লিরা। সময় সংবাদ, ইতালি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের প্রভাব পড়ছে ফুটবল বিশ্বকাপেও। 2026 ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ইরান দল বিশ্বকাপে খেলতে আসতে পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান জাতীয় ফুটবল দল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বকাপ আন্তর্জাতিক আসর আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান, তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের বিবৃতিতে আরও বলা হয়, যদি কোনো স্বাগতিক দেশ অংশগ্রহণকারী দলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ নিরাপত্তা উদ্বেগ থাকলে সমস্যাটা ইরানের নয়, স্বাগতিক দেশের। তবে বিতর্কের মাঝেই আরেক বার্তায় ট্রাম্প আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড় ও দর্শকদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও এখন পর্যন্ত ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি ফিফা। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে 48 দলের বিশ্বকাপ। জি গ্রুপে ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 15 জন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর কথা ইরানের। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়াম, আর গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর। ম্যাচটি হবে সিয়াটলে। বিশ্বকাপে সুযোগ পেয়েও কোনো দলের না খেলার নজির নেই আধুনিক ফুটবলে। ইরান শেষ পর্যন্ত যদি সরে দাঁড়ায় বা ট্রাম্পের ওই মন্তব্য ধরে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে না খেলে, তবে কি হবে তা বলা কঠিন। এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে ফিফা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানে। তেহরানের লাইফলাইন খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত।
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত অন্তত 5, খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জাম প্রবেশে বাধা, মানবিক বিপর্যয় চরমে। এবং আফগানিস্তানের বিভিন্ন স্থানে আবারও বিমান হামলা, পাকিস্তানের তেল ডিপোসহ সামরিক ঘাঁটিতে আঘাত, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবান সরকারের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর।